প্রিয় শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজ আবার একটা নতুন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি ঢাকা কলেজ এই করোনা মহামারীর ভিতরে দূরশিক্ষণের শিক্ষাক্রমের মাধ্যমে তোমাদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতায় আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামরুজ্জামান, প্রভাষক, ইসলামী ইতিহাস সংস্কৃতি বিভাগ, ঢাকা কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, আজ আমরা এমন একজন শাসক সম্পর্কে আলোচনা করব যার ব্যক্তিত্বের আলোকছটায় শুধু মুঘল সাম্রাজ্য নয় বা মুঘল বংশই নয়, মধ্যযুগের ভারতীয় ইতিহাস এবং সমসাময়িক তৎকালীন বিশ্ব ইতিহাসে একজন তার আলোকছটায় উজ্জ্বল ছিল ইতিহাস। প্রিয় শিক্ষার্থী, এমন একজন শাসক যার নামের আগে ঐতিহাসিকগণ দ্য গ্রেট বা মহান এই উপাধি যুক্ত করেছেন। তিনি হলেন মুঘল সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর, আমরা যাকে আকবর দ্য গ্রেট বলে জানি। প্রিয় শিক্ষার্থীরা, আকবর দ্য গ্রেট বা মহান সম্রাট আকবর 1556 থেকে 1605, প্রায় 50 বছর যাবৎ ভারতীয় মুঘল সাম্রাজ্যের শাসন করেন। অন্যভাবে বলা যায়, সম্রাট আকবরই ছিলেন ভারতীয় মুঘল সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা। আমরা এখানে একটু বলে রাখি যে সম্রাট বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লোদিকে পরাজিত করে ভারতে মুঘল শাসনের সূত্রপাত করে। তিনি মাত্র 4 বছর শাসন করতে পেরেছিলেন। এই অবস্থায় তিনি সামরিক বেসামরিক বা কোনো সাংগঠনিক ভিত্তি দাঁড় করে যেতে পারেননি। তার পরবর্তীতে তার পুত্র সম্রাট হুমায়ুন, যার দোলাচলে বা উত্থান পতন আমরা এর আগের ক্লাসেই আমরা আলোচনা করেছি, সেই সম্রাট হুমায়ুন বেশি দিন মুঘল সাম্রাজ্যকে সেবা দিতে পারেননি। বস্তুত সম্রাট আকবরই সুদীর্ঘকাল প্রায় 5 দশক ব্যাপী তার শাসনে মুঘল সাম্রাজ্যকে একটি সুদৃঢ় ভিত্তির উপরে নেয়। এই বংশকে অধিষ্ঠিত করার জন্য যা যা পদক্ষেপ তিনি নিয়েছিলেন, সেই সব পদক্ষেপে তিনি গ্রহণ করে মুঘল সাম্রাজ্যে একটা শক্তিশালী দৃঢ় ভিত্তির উপর দান করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে মুঘল সম্রাট আকবর উদারনৈতিক শাসক ছিলেন। তার দৃষ্টিভঙ্গি ছিল উদার। তার যে উদার দৃষ্টিভঙ্গি ছিল, এই দৃষ্টিভঙ্গিগুলো আমরা দেখতে পাই তার গৃহীত বিভিন্ন নীতি এবং পরিকল্পনার মাধ্যমে। সমসাময়িক কালে বিশ্বের অন্যতম একজন শ্রেষ্ঠ শাসক আকবর বুঝেছিলেন যে ভারতে শাসন করতে হলে স্থানীয় জনসাধারণের বা স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে তার শাসন কার্য পরিচালনা করতে হবে। এই উদ্দেশ্যে তিনি তার ভারতের যেসব সম্প্রদায় ছিল, বিশেষ করে হিন্দু সম্প্রদায়, অন্য যে সম্প্রদায় ছিল, সেসব সম্প্রদায়কে তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তার একটা ইচ্ছা ছিল তিনি সর্বভারতীয় একটা সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। এই সাম্রাজ্য প্রতিষ্ঠার তার প্রথম যে পদক্ষেপ ছিল সেটি হচ্ছে তৎকালীন ভারতের সব শ্রেণী পেশা মানুষকে তিনি একই পতাকা নিয়ে আসার চেষ্টা করেছিলেন। সম্রাট আকবর তার যেসব নীতি বা প্রথার মাধ্যমে সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার পরিকল্পনা করেছিলেন, তার মধ্যে অন্যতম একটা শ্রেষ্ঠ নীতি হল তার রাজপুত নীতি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজ মহান সম্রাট আকবরের রাজপুত নীতি সম্পর্কে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা সম্রাট আকবর অনেকগুলো নীতি গ্রহণ করেছিলেন, তার ভিতরে তার রাজপুত নীতি অন্যতম। তো সম্রাট আকবরের রাজপুত নীতির আলোচনার পূর্বে তার সুদীর্ঘকাল শাসনব্যাপী 50 বছর শাসনব্যাপী আমরা তার বংশ পরিচয় এবং তার শাসন সম্পর্কে একটু জেনে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে 1542 সালে সম্রাট 1542 খ্রিস্টাব্দের 23 নভেম্বর সিন্ধুর অমরকোটে জন্মগ্রহণ করেন। আমরা একটু বলে রাখি এখানে যে তার পিতা সম্রাট হুমায়ুন যখন শেরশাহ সূরির কাছে মুঘল সাম্রাজ্য হারিয়ে তিনি যখন দিক বিদিক ছুটে বেড়াচ্ছিলেন বা তিনি যখন পারস্যে যাওয়ার চিন্তাভাবনা করেছিলেন, সেই সময় তিনি সিন্ধুতে এই অমরকোটে তিনি সিন্ধুর রাজা রানাপ্রাসাদের রাজদরবারে তার জন্ম হয়। আকবরের জন্মের 1 বছর পরেই সম্রাট হুমায়ুন স্ত্রী হামিদা বানু সহ আশ্রয়ের সন্ধানে পারস্যে পালিয়ে যেতে বাধ্য হয়। তখন আকবর তার চাচা কান্ধারের শাসনকর্তা কামরানের জিম্মায় রেখে তিনি পারস্যে চলে যান। এই সম্রাট আকবর জন্মের পরপরই তার চাচার
তত্ত্বাবধানে মানুষ হতে থাকেন। তখন তাকে আরো যেসব ব্যক্তিরা সহযোগিতা করেছিলেন তারা হচ্ছেন জওহর, শামসুদ্দিন খান, বিবি আনগা, মহানানগা প্রভৃতি। তত্ত্বাবধানে পিতামাতার শ্রেয় বঞ্চিত আকবর এই অবস্থায় লালিত পালিত হতে থাকেন। অবশ্য 3 বছর পর কামরানকে পরাজিত করে হুমায়ুন কান্ধার দখল করে নিলে শিশু আকবর পিতামাতার স্নেহ লাভ করে, অর্থাৎ হুমায়ুন আবার ফিরে আসছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সম্রাট হুমায়ুন বিদ্যানগরীর একজন শাসক ছিলেন। তিনি তার পুত্র আকবরকেও পড়াশোনার ব্যাপারে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেন। তবে আমরা জানি সম্রাট আকবর প্রথাগত বিদ্যা অর্জনের প্রতি আকবরের কোনো আগ্রহ ছিল না। শৈশবে পড়াশোনার বদলে অতি অল্প সময় তিনি মল্লযুদ্ধ, অস্ত্র চালনায় বিশেষ পারদর্শিতা অর্জন করেন। শিকার খেলাধুলার প্রতি তার ঝোঁক ছিল অনেক বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন জানি যে সম্রাট হুমায়ুন যখন তার মুঘল সিংহাসন পুনরুদ্ধার করার কাজে ব্যস্ত ছিলেন, সেই সময় আকবর তার পিতাকে বিভিন্ন যুদ্ধে তার সাথে সাহায্য করেছিলেন। বিভিন্ন যুদ্ধে অংশগ্রহণ করে তিনি বেশ কৃত্যের পরিচয় দিয়েছিলেন। দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করার পরপরই সম্রাট হুমায়ুন 1555 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্বে তিনি তার পুত্র আকবরকে তার মোগল সাম্রাজ্যের পরবর্তী উত্তরাধিকারী মনোনীত করে যান এবং বিশ্বস্ত অনুচার খানি খানান, আমরা যাকে জানি খানি খানান নামে যাকে চিনি, সেই খানি খানান গৈরম খানের নেতৃত্বে তাকে খানি খানান গৈরম খান তত্ত্বাবধানে সম্রাট আকবরকে তিনি রেখে যান। প্রিয় শিক্ষার্থীরা, সম্রাট হুমায়ুন যখন মৃত্যুবরণ করেন তখন সম্রাট আকবর পাঞ্জাবের গুরুদাসপুর জেলার কালানৌরের সিকেন্দার শাহের সাথে যুদ্ধরত অবস্থায় সেখানে ছিলেন। পিতার মৃত্যু সংবাদ শ্রবণ করার সাথে সাথে মুঘল সিংহাসনের শুনতে কোন উদ্দেশ্যে বৈরাম খান তৎক্ষণাৎ কালানৌরে, অর্থাৎ আকবর যেখানে ছিলেন পাঞ্জাবে কালানৌরে, এক অনাড়ম্বর অনুষ্ঠানে আকবরকে দিল্লির মুঘল সম্রাট হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেন। 1556 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি আকবর জালালউদ্দিন মোহাম্মদ আকবর এই উপাধি নিয়ে মুঘল সিংহাসনে অভিষিক্ত হন। তখন তার বয়স ছিল মাত্র 13 বছর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সম্রাট আকবর 13 বছর একটা বালক। সেই বালক কিভাবে মুঘল সাম্রাজ্যের মতো একটা বিশাল সাম্রাজ্য পরিচালনা করবেন, এই চিন্তা ভাবনা করেই তার পিতা হুমায়ুন, আমরা আগে বলেছি খানি খানান বৈরাম খাঁকে তার অভিভাবকত্ব নিযোগ করে দেন। 1560 খ্রিস্টাব্দ পর্যন্ত আকবর বৈরাম খানের অভিভাবকত্বে রাজ্য শাসন করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ দেখলাম সম্রাট আকবর একটা কিরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে বা কি একটা অবস্থার মধ্য দিয়ে সে মুঘল সাম্রাজ্যের সিংহাসন অধিষ্ঠিত হয়েছিলেন। এখন আমরা দেখি মুঘল সাম্রাজ্যে অধিষ্ঠিত হওয়ার পরে সম্রাট আকবরের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ বা তার বিভিন্ন বিষয় মোকাবেলা করতে হয়েছিল। তার ভিতরে আমরা জানি যে রাজপুত। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু সম্রাট আকবরের রাজপুত যে নীতি, সেই নীতির পূর্বে আমরা দেখে রাজপুত কারা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে রাজপুত একটি মিশ্র জাতি বা ভারতের অধিবাসীদেরকে একসময় রাজপুত বলা হতো। তাদের কেউ কেউ গুর্জর ও হুনদের মতো বহিরাগত আক্রমণকারীদের পরবর্তী বংশধর বলেছেন এবং আবার অনেক ঐতিহাসিক বলছেন যে তারা হচ্ছে গোন্দা ও ভাইয়ের মতো প্রাচীন গোত্রগুলির বংশ। আমরা জানি প্রাচীনকালে রাজা প্রতাপ সিং নামে একজন ব্যক্তি, রাজা প্রতাপ সিং, যিনি রাজস্থানে এসে বসতি স্থাপন করে এবং শতদ্রু নদীর তীরবর্তী বাথিন্দায় তার দুর্গ নির্মাণ করে। বাথিন্দাকেই রাজ্যের রাজধানী ঘোষণা করে তিনি রাজ্য বিস্তারে মনোনিবেশ করেন। প্রতাপ সিং পেশোয়ার পর্যন্ত দখল করে বিশাল একটা সাম্রাজ্য দখল করেছিলেন। রাজপুত জাতি প্রাচীন ভারতবর্ষের মধ্যযুগ পর্যন্ত, অর্থাৎ মুসলমানদের আগমনের পূর্ব পর্যন্ত সমগ্র ভারত তাদের অধীনে ছিল এবং তারা বেশ শান-শওকত মান-মর্যাদার সাথে ভারতবর্ষ শাসন করে আসছিলেন। আমরা জানি যে প্রথম যে রাজপুতরা মুসলিম শাসক মোহাম্মদ ঘুরি 1192 খ্রিস্টাব্দে তরাইনের তৃতীয় যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ রায় বলে যে রাজপুত রাজা ছিলেন, তার সম্মিলিত বাহিনীকে পরাজিত করে প্রথম মুসলমানদের কাছে রাজপুতরা পরাজিত হয়। এরপর আমরা জানি যে খানোয়ার যুদ্ধে 1527 খ্রিস্টাব্দে সম্রাট বাবর খানোয়ার প্রান্তরে 1527 খ্রিস্টাব্দে
রাজপুত রাজা রানা সংগ্রাম সিং এর সম্মিলিত বাহিনীকে পরাজিত করে তিনি মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। তো এই একটা বিষয় আমরা জানি যে খানোয়ার যদি 1507 খ্রিস্টাব্দে যে রাজপুতরা পরাজিত হয়েছিল, সেই পরাজয়ের ফলে মুসলমানদেরকে পরাজিত হওয়ার পরেও রাজপুতের নেতৃত্বে হিন্দু জাতীয়তাবাদ শক্তি ভারতের দিল্লি সিংহাসন বা ভারত শাসন করার একটা পরিকল্পনা তারা করেছিল, সেই স্বপ্ন তাদের ধূলিসাৎ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখি যে যখন সম্রাট আকবর ক্ষমতা আসলেন, সেই সময় রাজপুতে কারা কোথায় রাজপুত ছিল। তো আমরা জানি যে রাজপুতের প্রধান একটা অংশ ছিল কনৌজে ছিলেন গাঢ়বাল বা রাঠোর বংশ। গুজরাটে ছিলেন হচ্ছে গুজরাটে এখানে ছিল চালুক্য বংশ বা বাঘেলা বংশ। বুন্দেলখণ্ডের কালিঞ্জর মাহবর চান্দেলা বংশ, চেদির কলচুরি বংশ। মালবে ছিল পারামার বংশ, আর আমাদের মগধ ছিল পাল বংশ, এবং বাংলা ছিল সেন বংশ। এবং আরেকটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, আমরা জানি যে দিল্লি ও আজমিরে সেই সময় চৌহান বংশ, যার বিখ্যাত রাজা ছিলেন পৃথ্বীরাজ, আমরা আগে বলেছি। এই দিল্লি ও আজমিরে চৌহান বংশ বসবাস করত। তো শিক্ষার্থীরা, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো যে যখন সম্রাট আকবর বা মুসলমানরা যখন ভারতে আক্রমণের সূচনা করে, সেই সময় পুরো উত্তর, পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব পুরা ভারতে তখন রাজপুতদের শক্তিশালী বিভিন্ন বংশ ছিল। সুলতান মাহমুদ থেকে শুরু করে মোহাম্মদ ঘুরি, সম্রাট বাবর, হুমায়ুন, আকবর, এই পর্যন্ত প্রত্যেকটা শাসক সবসময় এই রাজপুতের একটা শক্তিশালী বাধার সম্মুখীন হতে হয়েছিল। সম্রাট আকবর সিংহাসন আরোহণ করেন, চিন্তা করে দেখলেন যে হিন্দু অধ্যুষিত এই ভারতে যদি তাকে একটা বিশাল সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে হয় এবং সাম্রাজ্যকে স্থায়িত্ব রূপ দিতে হয়, তাহলে অবশ্যই এখানকার রাজপুত শক্তির তাকে কাজে লাগাতে হবে। এই কাজে লাগানোর যে কারণগুলো ছিল আমরা একটু জেনে নিই। যে কোনো সাম্রাজ্য গঠনের ক্ষেত্রে তিনটি বিষয় সম্রাট আকবরের শ্রেষ্ঠ কৃতিত্ব ছিল। একটা হচ্ছে বিভিন্ন রাষ্ট্রকে একত্রিত করা, দ্বিতীয় হচ্ছে বিভিন্ন জাতিকে ঐক্যবদ্ধ করা, এবং তৃতীয় হচ্ছে বিভিন্ন ধর্মের সম্প্রদায়কে একই সূত্রে গ্রথিত করা। রাজপুতের প্রতি সম্রাট আকবরের নীতি তিনটি বিষয়ের সার্বিক এবং সমুন্নত প্রয়াস। ভারতবর্ষের ঐতিহ্যবাহী জাতি হিসেবে ভারতীয় রাজনীতিতে রাজপুতের অসামান্য প্রভাব বিশেষভাবে লক্ষণীয়। আমরা আগেই বলেছি, সম্রাট আকবর তাদের এই প্রভাব প্রতিপত্তিকে সুকৌশলে আপন কাজে লাগানোর জন্য তাদের প্রতি উদার, সহনশীল এবং সমঝোতা নীতি গ্রহণ করেছিলেন। এর পিছনে তার কয়েকটা কারণ ছিল। আমরা রাজপুত নীতির পিছনে কয়েকটা কারণ দেখতে পাই। প্রথমটা হচ্ছে সম্রাট আকবরের সর্বভারতীয় নীতি, অর্থাৎ সম্রাট আকবর চেয়েছিলেন যে তিনি একটি সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করবেন। সম্রাট আকবরের লক্ষ্য ছিল একটি সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা। তিনি উপলব্ধি করেন যে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর প্রজা সাধারণের সমর্থন, শুভেচ্ছা ও সহযোগিতা ছাড়া তার লক্ষ্য অর্জন সম্ভব নয়। তাই তিনি ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের সমর্থনের উদ্দেশ্যে রাজপুত নীতি গ্রহণ করেন। দ্বিতীয়ত, নিজ বংশের স্থায়িত্ব। সম্রাট আকবর ছিলেন উদারপন্থী ও অসাম্প্রদায়িক শাসক। তিনি তার দূরদৃষ্টি, রাজনৈতিক জ্ঞান ও বাস্তব বুদ্ধি দ্বারা বুঝেছিলেন যে ভারতবর্ষে মুঘল সাম্রাজ্যকে শক্তিশালী, স্থিতিশীল ও সমৃদ্ধিশালী করতে হলে রাজপুতের সমর্থন ও সহযোগিতা প্রয়োজন হবে। কাজেই সম্রাট আকবর নিজ বংশের স্থায়িত্বের স্বার্থে হিন্দু জাগরণের নেতৃত্ব দানকারী রাজপুতদের মন জয়ে সচেষ্ট হন এবং তাদের ব্যাপারে বিশেষ নীতি গ্রহণ করেন। তৃতীয় একটা কারণ হচ্ছে, সম্রাট আকবর যখন সিংহাসন আরোহণ করেন তখন তার বিভিন্ন আত্মীয় স্বজন অর্থাৎ আত্মীয় পরিজন, আমরা জানি যে শাহ আব্দুল মাওয়ালি থেকে শুরু করে শাহ মনসুর, মির্জা মোহাম্মদ হাকিম, এমনকি তার অভিভাবক বৈরাম খান, ধাত্রীমাতা মাম আনগা ও তার পুত্র আদম খান প্রমুখ বিশিষ্ট অনুচর ও আত্মীয় স্বজনের বিরুদ্ধে সম্রাট আকবরকে নিজ নিরাপত্তা ও সাম্রাজ্য বিস্তারের প্রয়োজনে রাজপুত তথা এদেশের সংখ্যাগরিষ্ঠ হিন্দু সম্প্রদায়ের সমর্থন ও সহযোগিতা লাভে যত্নবান করে তোলে। আরেকটি কারণ ছিল যে সম্রাট, আরেকটি কথা বলা হচ্ছে যে এখানে একজন ঐতিহাসিক বলছেন
যে ভারতবর্ষে বহু রাজবংশ রাজত্ব করেছিল, এর মধ্যে তৈমুর লঙ্গের বংশের ভিত্তি ছিল সবচেয়ে দুর্বল। সেই দুর্বলতা ছিল, এই কারণে আকবর তার রাজপুত নীতির মাধ্যমে এই বংশকে শক্তিশালী করার একটা প্রচেষ্টা তিনি গ্রহণ করেছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, উপরোক্ত কারণগুলোর প্রেক্ষাপটে সম্রাট আকবর রাজপুত নীতি গ্রহণ করার জন্য সচেষ্ট হয়েছিলেন। এখন আমরা দেখি যে সম্রাট আকবর তার এই রাজপুত নীতি বাস্তবায়ন কিভাবে করেছিলেন। সম্রাট আকবর দুইভাবে তার নীতি বাস্তবায়ন করেছিলেন, একটা হচ্ছে মিলনাত্মক নীতি, একটা হচ্ছে কঠোর নীতি। তো মিলনাত্মক নীতির ভিতরে যে বিষয়গুলো ছিল সেটা হচ্ছে, প্রথমে হচ্ছে বিবাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, রাজপুতের সাথে সুসম্পর্ক বজায় রেখে সম্রাট আকবর ভারতে তার সাম্রাজ্য দীর্ঘস্থায়ী করতে চেয়েছিলেন। এজন্য তিনি তাদের প্রতি নমনীয় ও উদার দৃষ্টিভঙ্গি পোষণ করেন। রাজপুতের প্রতি তার গৃহীত উদার নীতিগুলো ছিল, সম্রাট আকবর রাজপুতের সাথে আপোষমূলক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন। এই লক্ষ্যে তিনি 1562 খ্রিস্টাব্দে সর্বপ্রথম অম্বরের রাজা বিহারীমলের কন্যা যোধবাইকে বিয়ে করেন। আমরা জানি যে যোধা আকবর, একটা বিখ্যাত সিনেমাও আছে এই সম্রাট আকবর এবং যোধাবাইকে নিয়ে। তিনি প্রথম অম্বরের রাজা বিহারীমলের কন্যা যোধাবাইকে বিয়ে করে তার রাজনীতির সফল বাস্তবায়নের পদক্ষেপ শুরু করেন। এরপরে জানি একই লক্ষ্যে সম্রাট আকবর 1570 সালে বিজ্ঞানী রাজপুত রাজকন্যা পানিয়া গ্রহণ করেছিলেন। এরপর আমরা জানি যে 1584 খ্রিস্টাব্দে জয়পুরের ভগবান দাসের কন্যা, অর্থাৎ তার শালা, আমরা বলি শালার কন্যার সাথে তার নিজ পুত্র সেলিমের বিবাহ প্রদান করেন। সম্রাট আকবর এভাবে বিভিন্ন বিবাহ বন্ধনের মাধ্যমে আত্মীয়তার সম্পর্ক স্থাপন করে ভারতবর্ষের হিন্দুদের সর্বাপেক্ষা সাহসী, শক্তিশালী ও বিশ্বস্ত বীরদের সর্বাত্মক সাহায্য, সহযোগিতা, বন্ধুত্ব ও সম্পত্তি লাভে সক্ষম হয়েছিলেন। তারপরে ছিল, আমরা জানি যে তাদের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করে আকবর হিন্দু তথা রাজপুতদের দেশের সামরিক ও বেসামরিক বিভাগের বিভিন্ন উচ্চ পদে নিয়োগ দান করেছিলেন। এক্ষেত্রে আমরা যাদের নাম বলি তার মধ্যে আছেন বিহারীমল, তার শ্বশুর ভগবান দাস, রাজা মানসিংহ, রাজা টোডরমল, বীরমুখ প্রমুখ ছিলেন সবিশেষ উল্লেখযোগ্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সম্রাট আকবরের যে নবরত্ন ছিল তার রাজদরবারে, তার ভিতরে বীরবল এবং রাজা টোডরমল এবং আরেকজন ছিল হচ্ছে বিহারীমল। মানসিংহ কথা আমরা জানি যে মানসিংহের মাধ্যমে কিন্তু সে বাংলা জয় করেছিল 1576 খ্রিস্টাব্দে। তো এগুলো আকবরের দরবারে এক একটা রত্ন ছিল, এই রত্নগুলো সবগুলো ছিল রাজপুত জাতির মধ্য থেকে। আইনাগরী তথ্যমতে সম্রাট আকবরের 21 জন সভাসদদের মধ্যে 9 জন ছিলেন হিন্দু। আমরা এখান থেকে বুঝতে পারি যে সম্রাট আকবর রাজপুতদের প্রতি কতটা নমনীয় হয়েছিল এবং তাদেরকে বিভিন্ন সামরিক বেসামরিক বিভিন্ন উচ্চপদ প্রদান করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে সম্রাট আকবর হিন্দু ও রাজপুতের আনুগত্য সমর্থনের উদ্দেশ্যে তাদের জিজিয়া ও তীর্থকর বন্ধ করে দিয়েছিলেন। আমরা জানি 1563 খ্রিস্টাব্দে তীর্থ জাতিদের উপর অর্পিত কর তিনি বন্ধ করে দেন এবং 1564 খ্রিস্টাব্দে জিজিয়া কর ব্যবস্থা বিলোপ সাধন করেন। তিনি হিন্দুদেরকে প্রকাশ্যভাবে এবং স্বাধীনভাবে তার ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের অধিকার দেন। হিন্দু শিক্ষা ব্যবস্থা ও সম্রাট পৃষ্ঠপোষক দান করেন। তার নির্দেশে সংস্কৃত ভাষায় লিখিত বহু সংখ্যক পুস্তক ফার্সি ভাষায় অনুদিত হয়। এরূপ ব্যবস্থার ফলে হিন্দু ও রাজপুত জাতির সম্রাটের অনুগত সমর্থকে পরিণত হয় এবং তাদের সাহায্যে তিনি স্বজাতীয় আমির-উমরা বিদ্রোহ দমন করেন। প্রিয় শিক্ষার্থীরা, এরপর আমরা জানি হিন্দু তথা রাজপুত জাতির অনুভূতিতে আঘাত না দেওয়ার উদ্দেশ্যে সপ্তাহে কয়েকটি দিনে পশু জবাই প্রথা নিষিদ্ধ করা হয়। গোহত্যা ব্যবস্থার অবসানকল্পেও আকবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন। এরপর আমরা জানি যে তিনি হিন্দু সমাজে প্রচলিত বাল্য বিবাহ, বিবাহ বিয়ে, শিশু হত্যা, সতীতা প্রথা, বর্ণ বৈষম্য নীতি বিলুপ্তি সাধন করেন এবং বিধবা বিবাহের প্রচলন করেন। হিন্দু ও রাজপুত জাতির মনোনয়নের জন্য তিনি তাদের সাথে খোলামেলা মেলামেশা শুরু করেন। এগুলো ছিল সম্রাট আকবরের মিলনাত্মক বা তার যে নীতি, সেই নীতি। এরপর বলছে সম্রাট আকবর স্বয়ং হিন্দু রাজপুত জাতির বহু প্রথা ও জীবন ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তিনি হিন্দুদের মণ্ডপ, মেলা প্রভৃতি অনুষ্ঠানে যোগদান করেছিলেন।
তো শিক্ষার্থীরা, এটা গেল সম্রাট আকবরের রাজপুতের প্রতি মিলনাত্মক নীতি। এখন আমরা দেখি যে তার কঠোর নীতি কি ছিল। রাজপুতের প্রতি সম্রাট আকবর আকস্মিক মিলনাত্মক নীতি গ্রহণ করলো। তার রাজনৈতিক স্বাধীনতা ও ঔদ্ধত্যকে তিনি সহ্য করেননি। আনুগত্য শিকারে অস্বীকৃতি দানকারী বা অস্বীকৃতি জ্ঞাপনকারী রাজপুতের বিরুদ্ধে কঠোর সামরিক ব্যবস্থা তিনি গ্রহণ করেছিলেন। তিনি তাদের কাছ থেকে, যারা তার বিরোধিতা করেছিল বা বিদ্রোহ করেছিল, তাদের কাছ থেকে রাজ্য ছিনিয়ে নিতে তিনি কুণ্ঠাবোধ করেননি। আমরা জানি মেবার, মালব, রণথম্বর ও কালিঞ্জরের প্রমুখ বিরুদ্ধে তিনি সামরিক ব্যবস্থা গ্রহণ করে তাদের আনুগত্য আদায় করেছিলেন। তবে এক্ষেত্রেও সম্রাট তার মহানুভবতার পরিচয় দেন। পরাজিত রাজপুতদের প্রতি প্রতিহিংসাপরায়ণ না হয়ে তিনি তাদের প্রতি অনুকম্পা ও উদারতা প্রদর্শন করেছিলেন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তখন সম্রাট আকবরের রাজপুত নীতির কারণ এবং তার বাস্তবায়ন দেখলাম। এখন আমরা দেখি যে রাজপুত নীতির উনি যে রাজপুত নীতিটা বাস্তবায়ন করলেন, সেই রাজপুত নীতির ফলাফলটা কি ছিল। মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে রাজপুত জাতির সঙ্গে মুঘল সম্রাট আকবরের উদার ব্যবহারকে এক উচ্চ রাজনৈতিক বিচক্ষণতার পরিচয় বলে ঐতিহাসিকরা মনে করেন। কেননা রাজপুতের প্রতি সম্রাটের বন্ধুত্বমূলক মনোভাব ও সদয় আচরণ ভারতে মুসলমান শাসনের ইতিহাসে এক নবযুগের সূচনা করে। এর ফলে রাজ্য বিস্তার ও রাজ্য শাসন ব্যাপারে এবং এদেশের সামাজিক, সাংস্কৃতিক, সামরিক ও অর্থনৈতিক উন্নতি ও প্রগতির ক্ষেত্রে হিন্দু তথা রাজপুতরা যে অবদান রেখেছেন তা অনস্বীকার্য। প্রকৃতপক্ষে সম্রাট আকবরের সাম্রাজ্য ছিল একাধারে মুঘল শৌর্য-বীর্য ও কূটনীতির এবং অপরপক্ষে রাজপুতের কর্মদক্ষতার মিলিত ফল। আমরা আগে এই কথা বলেছি। ঐতিহাসিক লেনপুল বলেন, সুদক্ষ হিন্দুদের নিযুক্ত করার ফলে আকবরের শাসন ব্যবস্থায় যথেষ্ট উন্নতি পরিলক্ষিত হয়েছিল। রাজপুতদের প্রতি আকবরের উদার আচরণের ফলে ভারতের সংখ্যাগরিষ্ঠ সমগ্র হিন্দু জাতি আকবরের শাসনকে বিদেশি শাসক বলে মনে করেননি। এটা সম্রাট আকবরের একটা বড় পাওনা ছিল। তারা মধ্যযুগের ভারত ইতিহাসে সম্রাট আকবরকেই জাতীয় নরপতি বলে মনে করতেন এবং তার রাজত্বের স্থায়িত্বের জন্য আন্তরিকভাবে চেষ্টা করতেন। রাজপুতের সাহায্যে সম্রাট আকবর বিস্তীর্ণ মেবার অধিকার করতে সমর্থ হয়েছিলেন এবং রাজপুত সেনানীদের সাহায্যে সম্রাট আকবরের বিশাল সাম্রাজ্য স্থাপন সম্ভব হয়েছিল। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি রাজপুতের প্রতি উদার আচরণের দ্বারাই সম্রাট আকবর প্রজাদের সর্বজনীন আতিথ্য পেয়েছিলেন এবং এর ফলে মুঘল সাম্রাজ্যের ভিত্তিমূল সুদৃঢ় ও শতাধিক বছর স্থায়ী হয়েছিল। সম্রাট আকবর কখনোই সংকীর্ণ দৃষ্টিভঙ্গি নিয়ে কিংবা ধর্ম অর্থনৈতিক উদ্দেশ্য নিয়ে রাজপুতনায় হস্তক্ষেপ করেননি। প্রকৃতপক্ষে সম্রাট আকবর সমস্ত রাজপুতদের নিজ রাজ্যের অংশীদার করে নেওয়ায় সমগ্র হিন্দু সম্প্রদায় মুঘল সাম্রাজ্যের অনুগত হয়ে পড়েছিল। এবং একজন ঐতিহাসিক বলছেন, রাজপুতনার অধিকাংশ রাজপুত সুনির্দিষ্টভাবে সম্রাটের অনুগত হয়ে পড়ে, যার ফলে তিনি ভারতের সর্বশ্রেষ্ঠ 50,000 অশ্বারোহী বাহিনীর সেবা লাভের অধিকারী হয়েছিলেন। সম্রাট আকবরের প্রথম সফল বিজেতা, যিনি রাজপুতদের সোনার শিকল দিয়ে বাঁধতে সক্ষম হয়েছিলেন এবং এই বাঁধনাই তাদের মুসলমান রাজত্বকালে রাজনীতির মর্যাদা এনে দিয়েছিল। কারণ 7,000 মন্ত্রীর পদ রাজপুতরা পেয়েছিল। আকবরের রাজপুত নীতি আকবরকে মধ্যযুগের ভারতবর্ষের ইতিহাসে উদারতার এক মূর্ত বিগ্রহে পরিণত করেছে। এই নীতির সূত্র ধরেই তিনি মহান আখ্যায় বিভূষিত হয়েছেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ সম্রাট আকবরের রাজপুত নীতির বিভিন্ন বিষয় আমরা দেখলাম। তো সম্রাট আকবরের এই যে নীতি, এই নীতিটা আসলে তার সুচিন্তিত এবং অনেক দূরদর্শী একটা নীতি ছিল। এই নীতিটা আমরা বলা হয় যে সম্রাট আকবর ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের মন জয় করার জন্য তিনি এই নীতিটা গ্রহণ করেছিলেন। সম্রাট আকবর তার এই রাজপুত নীতির দ্বারাই ভারতে একটা বিশাল সাম্রাজ্য স্থাপনে তিনি সক্ষম হয়েছিলেন এবং এই নীতি দ্বারাই তিনি মুঘল সাম্রাজ্যকে যে একটা ভিত্তি
দান করেছিলেন সেটা আমরা পরিশেষে বলতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীরা, মুঘল সাম্রাজ্যের সংহতি আকবরের সাফল্যজনক রাজনীতির উপর নির্ভরশীল ছিল, একথা আমরা বলতেই পারি। তবে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হলেও এর মধ্যে সহিষ্ণুতা এবং জনকল্যাণ নিহিত ছিল। আর এইসব কারণে তার এই রাজনীতিকে মধ্যযুগের ঐতিহাসিক বা এখনকার ঐতিহাসিকরা আকবরের সফল কূটনৈতিক প্রজ্ঞার একটা অবিস্মরণীয় দলিল বলে আখ্যায়িত করেছেন। সম্রাট আকবর যদি রাজপুত নীতিটা সঠিকভাবে প্রতিপালন করতে না পারতেন, এই রাজপুত না যে জায়গাটা, সেই রাজপুত না, অর্থাৎ আকবর যদি তাদেরকে তাদের বিভিন্ন কৌশলে বা রাজনৈতিক বা যে কোনো ভাবে হোক তাদেরকে যদি তিনি বশে আনতে না পারতেন, যে তাদের সাথে তার সম্পর্কটা ভালো না থাকতো, হয়তো আমরা তার ভাগ্য সম্রাট হুমায়ুন বা বাবরের মতোই হতো। কিন্তু তার এই একটা নীতির সফল বাস্তবায়নের ফলেই মুঘল সাম্রাজ্য ভারতের বুকে হিন্দু অধ্যুষিত একটা বিশাল জনগোষ্ঠীর যে ভারত, সেখানে তার এই নীতির কারণে বহিরাগত একটা মুসলমান শক্তি এসে সেখানে তার প্রায় 400 বছর তার সাম্রাজ্য, তার বংশ টিকে ছিল শুধু সম্রাট আকবরের এই রাজপুত নীতির কারণে। কারণ এই রাজপুত নীতির সূচনার মাধ্যমেই তিনি হিন্দুদের হৃদয় জয় করতে পেরেছিলেন এবং তার প্রশাসনে, সামরিক বেসামরিক প্রশাসনে হিন্দুরা যথেষ্ট অবদান রেখেছিলেন এবং তাদের বিভিন্ন সেবা তিনি লাভ করেছিলেন। আমরা জানি যে তার সর্ববৃহৎ সাম্রাজ্য প্রতিষ্ঠা এবং যে আকবরের নবরত্ন যারা ছিল, তার বিশেষ করে আমরা জানি রাজা টোডরমাল, যার অর্থনৈতিক সংস্কার বিখ্যাত আকবরের জন্য, বীরবল, মানসিংহ, বিহারীমল, ভগবান দাস, এই সমস্ত বীরদের দ্বারাই কিন্তু আকবর বিভিন্ন রাজ্য, বিভিন্ন জায়গা, বিভিন্ন স্থান দখল করেছিলেন এবং টোডরমালের দ্বারা তার অর্থনৈতিক যে সংস্কার করেছিলেন, এই সমস্ত বিষয়গুলো ভিত্তি করে সম্রাট আকবর প্রায় 5 দশক অর্থাৎ 50 বছরের মতো ভারত শাসন করেছিলেন। আর তার এই শাসনের মূলে তার উদার দৃষ্টিভঙ্গি, রাজনৈতিক প্রজ্ঞা, কূটনৈতিক সফলতা, উদারনৈতিক দৃষ্টিভঙ্গি, এগুলোই ছিল তার সাফল্যের অন্যতম কারণ। আর এই সবের সফল একটা বাস্তবায়নের সমন্বিত একটা প্রয়াস ছিল তার রাজপুত নীতির মাধ্যমে, যে নীতির মাধ্যমে সম্রাট আকবর হিন্দু কট্টর মুসলিম বিরোধী হিন্দু রাজপুতদের হৃদয় জয় করেছিলেন এবং তাদেরকে তাদের শক্তি, তাদের পূর্বভক্তি, তাদের বিশ্বাস, এইটা কিন্তু নিজের পক্ষে কাজে লাগিয়েছিলেন, যার ফলে তিনি প্রায় দীর্ঘ 50 বছর ভারতে তার শাসন ক্ষমতা টিকে রাখতে পেরেছিলেন। আর ঐতিহাসিকরা বলছেন এইসব কারণে সম্রাট আকবর তৎকালীন অর্থাৎ সমসাময়িক শুধু ভারতেই নয়, বিশ্বের অন্যতম একজন শক্তিশালী বা শ্রেষ্ঠ নরপতিদের অন্যতম ছিলেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে সম্রাট আকবর রাজপুত নীতি সম্পর্কে এখানে আলোচনা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই আশায় আজকের ক্লাস এখানে শেষ করছি। আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।